গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে ব্যবহৃত কোনো কোনো শব্দ আপনার মনকে বিচলিত করতে পারে। গল্পে উল্লিখিত স্থান, কাল, বিভিন্ন নাম সবই কাল্পনিক। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন শ্রী হেমন্ত দত্তের লেখা একটি ঐতিহাসিক রোমাঞ্চকর উপন্যাস বামন দস্যু। এই গল্পটি বৃহৎ আয়তনের হওয়ায় আমরা দুটি পর্বে ভাগ করেছি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। শুরু হচ্ছে বামন দস্যু। সারেঙ্গির আওয়াজ, নুপুরের ধ্বনি, কোনো কিছুই যেন ভালো লাগছে না জিষ্ণু নারায়ণের। বাইজি লাইলির মুজরোটাও যেন কেমন বিস্বাদ লাগছে তার। উঠে পড়ল জিষ্ণু নারায়ণ। ধীর পায়ে বারান্দা টপকে এসে পৌঁছল ছাদে। একবার আকাশের দিকে তাকালো ভারী চোখে। ভেবেছিল প্রতাপ নারায়ণকে কুক্ষিগত করে সেই সম্পত্তি তুলে দেবে ফেডার সাহেবের হাতে। প্রতাপ নারায়ণের জমিদারিতে পাট সোনার মতো ফলে, আর সেইটাতেই সেন দৃষ্টি ছিল ফেডার সাহেবের। বহু চেষ্টাতেও যখন কবজা করতে পারেনি, তখন নিয়েছিল জিষ্ণু নারায়ণের সহায়তা। পরিবর্তে জিষ্ণু নারায়ণ পাবে নিকটবর্তী জমিদার জিমুত নারায়ণের জমিদারির অর্ধেক আর রায় বাহাদুর উপাধি। লোভনীয় প্রস্তাবটা আসতেই তাই দেরি করেনি জিষ্ণু নারায়ণ। বাইজি চম্পাবতীকে মুজরোর ছলে পাঠিয়ে দিয়েছিল চর বৃত্তি করতে। অপেক্ষা করছিল চম্পাবতীর সংকেতের। কিন্তু কোনো এক বামন দস্যু তার সব হিসেব উল্টো করে দিল। ফেডার সাহেব আর কোনো অজুহাতি শুনতে রাজি হয়নি। সোনার ফসলের অধিকার এভাবে হাতছাড়া হয়ে যেতে অগ্নি শর্মা হয়েছেন তিনি। জিষ্ণু নারায়ণ যেন অদ্ভুত ফাঁদে আটকা পড়ে গিয়েছে এখন। একদিকে জমিদারি আর উপাধি পাবার লোভ, আর অন্যদিকে ফেডার সাহেবের হুমকি। যেমন করেই হোক প্রতাপ নারায়ণের জমিদারি তার দখলে দিতে হবে। জিষ্ণু নারায়ণ জানে সেটা। না হলে ফেডার সাহেব জিষ্ণু নারায়ণের জমিদারিও ছলে বলে কেড়ে নেবে। ভীষণ এক যন্ত্রণা, রাগ যেন উগড়ে এলো বুক ঠেলে। একবার যদি ওই বামন দস্যুটাকে পেতাম। কিন্তু কিভাবে পাবে সে বামন দস্যুর নাগাল? চম্পা থাকলেও হয়তো কিছু উপায় হতো, কিন্তু চম্পাবতীর কথা মনে পড়তে বুকের ভেতরটা চাপা এক যন্ত্রণা পাক খেয়ে গেল। বাইরের সমাজ না জানলেও জিষ্ণু জানে এই চম্পাবতী জিষ্ণুর ঔরস ধারণ করেছিল নিজের পেটে। জন্ম দিয়েছিল রুনুর। তারপর রুনু হঠাৎ মারা যাওয়ার পর কত কষ্টে জিষ্ণু চম্পাবতীকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল। আবারও রাজি করিয়েছিল মুজরো করতে, কিন্তু আবারও একদলার রাগ বুক ঠেলে উঠে এলো জিষ্ণু নারায়ণের। আর ঠিক তখনই বাক বাকুম শব্দটা কানে এসে লাগলো তার। চকিত দৃষ্টি ফেলল। অবাক হয়ে দেখল ছাদের আলো ছায়ায় বসে আছে গোলাপি। জিষ্ণু নারায়ণের মুখে দমকা আবেগ যেন ছলকে উঠল। সে ছুটে গিয়ে তুলে নিল গোলাপিকে। গোলাপি, গোলাপি, তুই বেঁচে আছিস? জিষ্ণু নারায়ণের চোখ আটকে গেল গোলাপির পায়ে ঝুলতে থাকা চিঠিতে। দ্রুত হাতে খুলল চিঠিটা। সাদা একটা কাপড়ে আঁকা বাঁকা অক্ষরে লেখা, আমি বামন দস্যুর কবলে, আমাকে উদ্ধার করো। অক্ষরগুলোর নিচে অস্পষ্ট এক পথের চিহ্ন আঁকা, আর বিশেষ কিছু সংকেত। যে সংকেত, যে চিহ্ন ধরে পৌঁছানো যাবে চম্পাবতীর কাছে, তথা বামন দস্যুর ডেরায়। জিষ্ণু নারায়ণ যেন হঠাৎ আনন্দে লাফিয়ে উঠল। চোখ দুটো কোনো এক লোভে যেন চকচক করে উঠল। সে জানে ফেডার সাহেবও এই বামন দস্যুকে খ্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। গোলাপির মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, ওরে গোলাপি,
তুই যে খবর এনেছিস, এবার আমার রায় বাহাদুর হওয়া আটকায় কে? হ্যাঁ, আকাশের দিকে এক পলক তাকালো সে, তারপর ফিস ফিস করে বলল, ফেডার সাহেব, আমি আসছি। বামনদস্যু এখন আমার হাতের নাগালে। ছাদের আলো ছায়ায় দাঁড়িয়ে জিষ্ণুনারায়ণ গোলাপিকে ভরিয়ে দিল চুমুতে। তার চোখে ভীষণ লোভ খেলে গেল ধারালো ছুরির মতো। এবার আমার রায় বাহাদুর হওয়া আটকায় কে? হ্যাঁ, দুপুর থেকেই কুচি বায়নাটা ধরেছে। ও বাবা, চলো না, মেলায় যাব। ও বাবা। না না, আজ নয়, পরে। আজ সন্ধ্যেতে কাজ আছে। না, আজই যাব, চলো না। হা, বললাম না আজ নয়, অন্যদিন হবে। তুমি কোনোদিনই মেলা নিয়ে যাবে না, তুমি শুধু লুট করো, খুন করো। কুচি! মাগো! থাপড়টা সজোরে কুচির গালে পড়তেই কুচি ছিটকে আর্তনাদ করে পড়ে গেল। চরণ গনগনে একটা রাগ নিয়ে উঠে পড়ল, কিন্তু দ্রুত নিজেকে সংযত করে নিল সে। মামরা মেয়েটার গায়ে হাত তোলে না কোনোদিন, কিন্তু আজ যে কি হলো তার! রাগটা নেমে যেতে চাপা এক কান্না বুকে যেন গুঁড়ি মারল। মেঝেতে বসে থাকা চম্পাবতীর জলে ভেজা চোখ দুটোর দিকে তাকালো একবার, তারপর মাথা নামিয়ে নিল। আসলে আসলে আমি সত্যি কি যাওয়া যায় না? চলো না সবাই মিলে। মাথা নাড়ল চরণ। না না না, আমার পক্ষে মেলা যাওয়া সম্ভব নয়। ফিরিঙ্গি সেনারা খ্যাপা কুকুরের মতো খুঁজছে আমাকে। আমার বোন বলছে দলের কেউ একটা খবর টবর কিছু একটা পাঠাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, বলেই ঝড়ের বেগে বেরিয়ে গেল চরণ। চরণ চলে গেলে চম্পাবতীর বুক ঠেলে কেমন একটা কষ্ট বের হয়ে আসতে চাইল। কেন যে মানুষটা বোঝে না চম্পাবতী প্রতিটি ক্ষণ তাকে এই চক্র থেকে উদ্ধার করার চেষ্টা করছে, আর তাই নিজেকে একটু গুছিয়ে ধীর পায়ে এগিয়ে গেল কুচির কাছে। কুচির চোখ থেকে তখনও গড়িয়ে নামছে জলের ধারা। তাকে কোলের কাছে টেনে নিয়ে বলল, কাঁদে না সোনা, বাবা ঠিক নিয়ে যাবে। চম্পাবতীকে আঁকড়ে ধরে কান্না ভেজা গলায় কুচি বলল, কোনোদিন নিয়ে যাবে না। মা মরে যাবার পর কেউ আমাকে মেলায় নিয়ে যায়নি, কেউ না। চম্পাবতী ভাবল একটু, তারপর মৃদু স্বরে বলল, ঠিক আছে, আমি একদিন নিয়ে যাব। একদিন নয়, আজই চলো। আমার দুটো পুতুল ভেঙে গেছে, আমি পুতুল কিনবো। কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা পয়সা নেই সোনা, আমি পরে তোমাকে নিয়ে যাব। দাঁড়াও, আমি তোমাকে পয়সা দিচ্ছি। কুচি মেঝে থেকে উঠে ঘরের কোণ থেকে একটা বড় ঝুড়ি আনলো। তারপর সেটার উপর উঠে দেওয়ালের গায়ে কাঠের পাটাতনের মতো একটা তাক থেকে হাত বাড়িয়ে ছুঁতে চাইল একটা মোচে ধরা টিনের কৌটো। কুচির হাতের ধাক্কায় পলকা পাটাতনটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল। টিনের কৌটোটাও পড়ে গেল মেঝেতে, আর কৌটোর ভেতরে থাকা পয়সাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল মেঝেতে। সে দুহাত দিয়ে পয়সাগুলো কুড়োতে কুড়োতে বলল, এগুলো আমার মা জমিয়েছিল, বলেছিল আমাকে মেলায় নিয়ে যাবে, কিন্তু মাই তো। থেমে গেল কুচি। এক মুহূর্ত যেন আনমনা হয়ে গেল। চম্পাবতী দেখল কুচির আনমনা হয়ে যাওয়া মুখটাকে এক পলক। একটু পরে কুচি পয়সাগুলোকে কুড়িয়ে চম্পাবতীর হাতে দিয়ে বলল, নতুন মা, তুমি এগুলো নাও। চম্পাবতী অপলক দৃষ্টি দিয়ে শুধু তাকিয়ে রইল কুচির দিকে, তারপর দৃঢ় স্বরে বলল, চল, তোকে তৈরি করে দিই। নদীর ঘাটে যখন তারা পৌঁছল তখন বিকেল হতে শুরু করেছে। ঘাটে নৌকো আছে,
কিন্তু কোনো মাঝি নেই। চম্পাবতী একবার চারিদিকটা দেখল, তারপর গলা উঠিয়ে ডাক দিল, মাঝি, মাঝি। চম্পাবতীর ডাক বাতাসে ভেসে গেল, কেউ উত্তর দিল না। এই সময় কুচি চম্পাবতীর হাত ধরে টেনে বলল, নতুন মা, আমাদের যাওয়া হবে না? চম্পাবতী চোয়াল কঠিন করলো একটু, তারপর কুচিকে পিঠে তুলে নিল, দৃঢ় স্বরে বলল, চল, আমি নৌকা চালিয়ে তোকে নিয়ে যাব আজ। জল কাদা মারিয়ে উঠল নৌকায়, তারপর দড়ি খুলে নৌকাটা চালিয়ে দিল। নৌকাটা কিছুটা এলোমেলোভাবে ভেসে সোজা পথে এগিয়ে চলল। ছোট্ট কুচি এই মুহূর্তে পথপ্রদর্শক, আঙুল দিয়ে সে বুঝিয়ে চলেছে কোন পথে যেতে হবে। চম্পাবতী নীরবে শুনছে কুচির কথা আর সোজা দৃষ্টি রেখে চালিয়ে চলেছে নৌকাটা। কিন্তু চম্পাবতী যদি একবার পিছনে ফিরে দেখত, তাহলে হয়তো দেখতে পেত আরো একটা ছোট্ট ডিঙি নৌকো দূর থেকে অনুসরণ করে চলেছে তাকে। নৌকার মাঝির সর্বাঙ্গ কালো পোশাকে ঢাকা, তীক্ষ্ণ চোখ নিবদ্ধ চম্পাবতীর নৌকোর উপরে। মেলার পৌঁছানোর কিছু পরেই চম্পাবতীর অস্বস্তিটা শুরু হলো। তার মনে হতে শুরু করলো কেউ যেন লক্ষ্য করছে তাদের। অদৃশ্য দুটো চোখ যেন ভিড়ের মাঝেও লেপ্টে যাচ্ছে তার দেহে। কুচির বায়না, হইহুল্লোড়, কেনাকাটার মাঝেও চম্পাবতীর অনুভূতি যেন জানান দিচ্ছে সেটা। একটু পরেই চম্পাবতী বুঝতে পারল যে তার সন্দেহ অমূলক নয়। কুচির জন্য বড় একটা পুতুল কিনেছিল সবে, তখনই চোখে পড়ল ভিড়ের মাঝে কালো পোশাকে ঢাকা লোকটাকে। কিন্তু কে এই লোকটা যে তীক্ষ্ণ চোখে দেখে চলেছে তাদের? হঠাৎই একটাই নাম চম্পাবতীর মুখ থেকে ছিটকে এলো, দিনু। আর নামটা মনে আসতেই চম্পাবতীর বুকটা দুলে উঠল প্রচন্ডভাবে। মনের পর্দায় ভেসে উঠল ক্ষুধার্ত এক পশুর মুখ, শিরশিরে একটা গলা যেন ভিড় ঠেলেও কানে এসে বিঁধল। চম্পা, আমি আবার আসবো, আর তোকে কুচির হাত ধরে টান দিল চম্পাবতী। চল, যেতে হবে। আর একটু থাকো না নতুন মা, কি সুন্দর সুন্দর পুতুল, আর একটু দেখি। না, দেরি হয়ে যাবে। চল এক্ষুনি মেলা থেকে। মেলা থেকে ঘাটের রাস্তাটা প্রায় ঝড়ের বেগে পেরিয়ে এলো চম্পাবতী। ফিরতে ফিরতে বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখলো পেছনের রাস্তাটা। নৌকোয় উঠে যতটা সম্ভব দ্রুত বাইতে শুরু করলো দাঁড়। বারবার যেন মনে হলো কালো পোশাকে ঢাকা একটা লোক অনুসরণ করছে তাকে ছায়ার মতো। নৌকোর দাঁড় নিস্তব্ধ জলে ছপাং ছপাং শব্দ করে দ্রুত বেগে চলে। চম্পাবতীর হাত দুটো টনটন করে উঠল, পেশি শিথিল হয়ে আসতে চাইল, তবুও চোয়াল কঠিন করে চালিয়ে চলল নৌকাটা। যত দ্রুত সম্ভব ফিরতে হবে, কুচিকে নিরাপদে পৌঁছে দিতে হবে নিশ্চিত আশ্রয়। বিকেল ঘোলাটে হয়ে গেছে এখন, সন্ধ্যের কালচে ছাপ লেগেছে আকাশে। চম্পাবতীর শরীর বেয়ে গড়িয়ে নামছে ঘাম স্রোতের মতো, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, তবুও সে চোয়াল কঠিন করে চালিয়ে চলেছে নৌকাটা। কুচি চাপা অভিমানে মুখ গোমড়া করে বসে আছে। চম্পাবতী একবার আর চোখে কুচিকে দেখে দাঁড় বাওয়ার বেগ আরো বাড়িয়ে দিল। একটু পরেই দৃশ্যমান হলো ঘাটটা। কেমন একটা স্বস্তি খেলে গেল চম্পাবতীর বুকে। কিন্তু চম্পাবতী তখনও জানত না ভবিষ্যৎ তার জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে অপেক্ষা করছে। ঘাটে পৌঁছে চম্পাবতী একবার পাড়ের দিকে তাকালো।
ভেবেছিল হয়তো ওই নৌকোর মাঝি অগ্নিশর্মা হয়ে অপেক্ষা করবে, কিন্তু তেমন কাউকেই চোখে পড়ল না। স্বস্তির একটা নিঃশ্বাস বের হয়ে এলো। কুচিকে পিঠে তুলে নামলো নিচে। নৌকোটা একটু দুলে উঠল চম্পাবতীর বুকও। দূর নদীপথে কালো বিন্দুর মতো এগিয়ে আসছে একটা নৌকা। কুচিকে নিয়ে চম্পাবতী দ্রুত ছপছপে কাদা টপকে পা বাড়াতে লাগলো, কিন্তু চম্পাবতী বুঝতে পারেনি সেই ছপছপে কাদার মধ্যেই গা ডুবিয়ে শুয়েছিল ক্ষুধার্ত শিকারী। চম্পাবতী কুচিকে নিয়ে কয়েক পা এগোতেই সুদীর্ঘ হাঁ মুখ নিয়ে ছুটে এলো। কুচি চিৎকার করে উঠল। চম্পাবতী দ্রুত লাফ দিয়ে পাড়ে পৌঁছতে চাইল, কিন্তু তার আগেই ধারালো ছুরির মতো দাঁতগুলো কামড় বসাতে চাইল চম্পাবতীর পায়ে। চম্পাবতীর দেহটা শূন্যে কিছুটা ছুঁড়ে দিল, আর কুচি হাত ফসকে পড়ে গেল বেশ কিছুটা দূরে কাদার মধ্যে। চম্পাবতীর দেহটাও আছড়ে পড়ল সামনের কাদা জলে। ক্ষুধার্ত শিকারীর চকচকে ধারালো দাঁতগুলো ওই মৃদু আলোতেও যেন আরো চকচক করে উঠল। চম্পাবতীর শায়িত অবস্থাতেই একবার কুচিকে দেখল, কাদায় মাখামাখি হয়ে যেন ন্যাকড়ার পুঁটুলি হয়ে গিয়েছে। ভয় গুটিয়ে গিয়েছে সে। কুমিরটার ছোট ছোট কালো বিন্দুর মতো চোখগুলো চম্পাবতীর দিকে নিবদ্ধ। চম্পাবতী বুঝতে পারল এক্ষুনি হিংস্র কুমিরের ধারালো দাঁত কামড় বসাবে তার দেহে, তারপর টেনে নিয়ে যাবে জলের গভীরে। চরম এক আতঙ্ক গ্রাস করতে চাইল তাকে। হঠাৎ চম্পাবতীর চোখে পড়ল কাদার মধ্যে পড়ে থাকা দাঁড়ের ভাঙা টুকরোটার দিকে। প্রায় নিঃশব্দে হাত বাড়িয়ে তুলে নিল সেটা। হিংস্র কুমিরটা একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কুচির দিকে। কুচি তখনও ভয়ে জড়সড় হয়ে পড়ে আছে কাদায়। চম্পাবতী একদলা কাদা নিয়ে ছুঁড়ল কুমিরটাকে লক্ষ্য করে। কুমিরটা আবারও মুখ ঘোরালো চম্পাবতীর দিকে, তারপর ধারালো হাঁ মুখটা নিয়ে তেড়ে এলো চম্পাবতীকে লক্ষ্য করে। চম্পাবতী হয়তো এই সুযোগটারই অপেক্ষা করছিল। তীক্ষ্ণ আওয়াজ ছেড়ে ভাঙা দাঁড়ের খণ্ডটা ছুরির ফলার মতো ঝড়ের বেগে গেঁথে দিল কুমিরের হাঁ মুখটার ভেতরে। খিলের মতো আটকে গেল সেটা দুটো চোয়ালের ভেতর। বিশাল দেহটা কাদার মধ্যে ছটপট করে উঠল। কাদা ছিটকে পড়ল চতুর্দিকে। চম্পাবতী আর একটুও সময় নষ্ট করল না, ঝটকা দিয়ে তুলল শরীরটা। তারপর কাদার মধ্যে দৌড়ে গিয়ে তুলে নিল কুচির ভয়ে পাথর হয়ে যাওয়া দেহটাকে। চম্পাবতীর ছোঁয়া পেতেই কুচি যেন ডুকরে জড়িয়ে উঠল। ভয় কি সোনা, আমি তো আছি, কোনো ভয় নেই। চম্পাবতী দেখল কুচির কেনা পুতুলগুলো ভেঙে পড়ে আছে কাদার মধ্যে। সে আলতো মাথা নেড়ে ঘুরতে গেল, আর ঠিক তখনই তার চোখ আটকে গেল নদীর জলে ভেসে আসা নৌকোটায়। নৌকোটা চালাচ্ছে আর কেউ নয়, সেই কালো পোশাকে ঢাকা লোকটা। চম্পাবতীর শরীরটা যেন ভয় গুটিয়ে আসতে লাগলো। তার বারবার মনে হতে লাগলো এভাবে মেলায় যাওয়াটা ভীষণ ভীষণ ভুল হয়ে গিয়েছে। কুচিকে নিয়ে কাদা জল টপকে দৌড় দিল চম্পাবতী। কাদার মধ্যে তখনও হিংস্র কুমিরের দেহটা যন্ত্রণায় ঝাপটে চলেছে তার লেজ। চম্পাবতী সেই সব কিছুকে উপেক্ষা করে দৌড়ে চলল জঙ্গলের দিকে। কুচি শুধু একবার মৃদুস্বরে জিজ্ঞেস করল, মা, কুমিরটা তো নেই, দৌড়চ্ছ কেন? চম্পাবতী কোনো উত্তর করল না। সে জানে কালো পোশাকে থাকা আরো এক ক্ষুধার্ত শিকারী তেড়ে আসছে তাদের দিকেই। দিক বিদিক ভুলে প্রাণপণে দৌড়তে শুরু করলো চম্পাবতী। আরো কিছুটা যাওয়ার পরেই জঙ্গলের রাস্তায় একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল সশব্দে। কুচিও ছিটকে পড়ল দূরে। চম্পাবতী দেহটা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, আর দাঁড়াতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে
শরীরটা ভয়ে পাথর হয়ে গেল তার। দিনু তুমি? দিনু চোখে শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ রে চম্পা, আমি কতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি জানিস? সেই যখন তুই এই পথ দিয়ে গেছিস তখন থেকে তোর পথ চেয়ে বসে আছি। সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে চম্পাবতীর। দিনু তো এখানে, তাহলে কালো পোশাকে ঢাকা ওই লোকটা কে? দিনু একই রকম হিস হিসে গলায় বলল, কে বাইজি চম্পাবতী? নদীতে চান করতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, গায়ে কাদায় মাখামাখি তো। দিনু হ্যাচকা টানে চম্পাবতীর দেহটা টেনে নিল নিজের শরীরে। আয় না, আয়, একবার আমার শরীরেও একটু মাখামাখি। দিনু ছাড় আমায়, ছাড় বলছি। ও যদি জানতে পারে, ছাড় আমাকে, এক্ষুনি ছাড়, ছাড়। কি বলবি, কি বলবি তুই সর্দারকে? আমি তোকে আর আমি যদি বলি তুই কেমন করে ওই বাকবাকো চম্পাবতীর চোখ ফেটে জল এলো। তার শরীরটা যেন পিষে যাচ্ছে কোনো এক দানবের তপ্ত শরীরে। কুচি উঠে দাঁড়িয়েছে, হাতে তুলে নিয়েছে একটা গাছের ডাল। ছুটে এসে ডালটা দিয়ে সজোরে আঘাত করলো দিনুকে। ছাড়, আমার মাকে ছাড়, ছাড় বলছি। আঘাতটা লাগলো দিনুর পায়ে। দিনুর শরীরটা একটু ঝাঁকুনি খেয়ে গেল। চম্পাবতীর শরীরটা ছেড়ে সে ঘুরল কুচির দিকে। কুচি দ্বিতীয়বার গাছের ডালটা তুলে একই রকম আওয়াজ ছেড়ে আঘাত হানতে গেল, কিন্তু তার আগেই দিনু সজোরে ধাক্কা দিল কুচিকে। যা ভাগ! ছিটকে পড়ল কুচি। মুখ দিয়ে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো তার। চম্পাবতী আবারও গর্জে উঠল। দিনু আরেকবার কুচির গায়ে হাত দিলে খুন করে ফেলবো। চম্পাবতী ছুটে যেতে গেল কুচির দিকে। দিনু হ্যাচকা টানে টেনে ধরল চম্পাবতীর চুলের মুঠি। এই বাইজি মাগি, এত তেজ তোর? আজ তো কুচির সামনেই তোকে। কথাটা শেষ করতে পারল না দিনু। মোটা বাঁশের একটা লাঠি সজোরে আছড়ে পড়ল দিনুর মাথায়। দিনুর শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ল লাল রক্তের স্রোত। চম্পাবতী চমকে উঠে দেখল সেই কালো পোশাকে ঢাকা লোকটা এবার আলতো হাতে খুলল মুখের কাপড়। আর মুখটা দৃশ্যমান হতেই চমকে উঠল চম্পাবতী। চরণ দিনুর দিকে তাকালো গনগনে দৃষ্টি নিয়ে। দিনু, তুই এত বড় শয়তান! সর্দার, সর্দার তুমি জানো না এই বাইজি মাগিটা তোমার খবর? চরণের হাতের লাঠিটা আবারও ভীষণ বেগে আছড়ে পড়ল দিনুর শরীরে। গর্জন করে উঠল, এই শয়তান, এই জেনে রাখ, এই চম্পাবতী আর বাইজি নয়, সে এখন কুচির মা। কি বললাম? কুচির মা। সে এখন বামন দস্যুর। চরণ হাতের লাঠিটা ফেলে দিয়ে কোমরে গোঁজা তলোয়ারটা বের করলো। মুখে হিংস্র এক গর্জন ছেড়ে সেটা চালিয়ে দিতে গেল দিনুকে লক্ষ্য করে। দিনু ঝাঁপিয়ে পড়ল চরণের পায়ে। সর্দার, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও সর্দার। চরণ কঠিন এক দৃষ্টিতে দিনুকে দেখল, তারপর ততোধিক কঠিন গলায় বলল, যা, তোকে ছেড়ে দিলাম, কিন্তু এ তল্লাটে তোর মুখ যেন আর না দেখি আমি। যা, দূর হয় এখান থেকে। দিনু মাথা নাড়ল, তারপর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আরে ভয় কি? এই তো বাবা এসে গিয়েছে। কাঁদে না, এসো। আরে বাবা, এসো। চরণ কুচিকে কাঁধে নিয়ে চম্পাবতীকে টেনে নিল কাছে। চম্পাবতীর শরীরটা যেন আছড়ে পড়ল চরণের বুকে। যে আতঙ্ক, যে রাগ, যে কষ্টটা এতক্ষণ
দলা পাকিয়েছিল চম্পাবতীর বুকে, তা যেন হঠাৎই বাঁধ ভাঙল। ভীষণ এক আবেগে জড়িয়ে ধরল চরণকে, হাউমাউ করে কেঁদে উঠল। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার খুব ভুল হয়ে না গেছে। না না, কিচ্ছু ভুল হয়নি, কিচ্ছু না। চলো চলো, এবার যেতে হবে, চলো এসো। চরণ কুচিকে কাঁধে নিয়ে চম্পাবতীকে আঁকড়ে ধরে এগিয়ে চলল জঙ্গল ভেঙে। চম্পাবতীও দারুণভাবে বুঝল এই মানুষটা সারাটা ক্ষণ অদৃশ্যে তাদের পাহারা দিয়ে চলেছিল। সত্যি কোনো এক বামন দস্যুর বামা হয়ে উঠছে একটু একটু করে। চটার মতো জায়গাটায় বসেছিল চরণ আর চম্পাবতী। কুচি পুরনো পুতুলগুলো নিয়ে সামনে বসে খেলছিল। বিকেল গড়িয়ে গিয়েছে সন্ধ্যের দিকে। দুজনেই কেমন যেন চুপ করে বসে আছে, যেন অনেক কথা বলার আছে দুজনের, কিন্তু কেউ বলে উঠতে পারছে না। চরণের বুকের ভিতরে এক সমুদ্র ঝড়। একটু আগে শঙ্কর এসে খবর দিয়েছে জঙ্গলের ধারে নাকি ফিরিঙ্গি সেনারা ছদ্মবেশে ঘোরাফেরা করছে। চরণের মন বলছে কেউ তো অবশ্যই চরণ আর তার দলের খবর পাঠাচ্ছে, কিন্তু গুপ্তচরটা কে? দিনু না অন্য কেউ? চরণ তাই ঠিক করেছে ফিরিঙ্গিদের নাগালে পড়ার আগেই চম্পা আর কুচিকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবে। নিজেকে আরো একটু গুছিয়ে নিয়ে চরণ মৃদুস্বরে বলল, চম্পা, আমার তোমাকে কিছু বলার আছে। চম্পাবতী একবার স্থির দৃষ্টিতে তাকালো চরণের দিকে। বুকের মধ্যে ঢেউ উঠতে চাইল। আলতো মাথা নেড়ে বলল, হ্যাঁ বলো। আমি ভেবে দেখলাম তুমি ঠিকই বলেছ। এইসব লুটপাট, দস্যুগিরি, মানুষ হত্যা, এসব কিছুই আমি ছেড়ে দেবো। এখান থেকে চলে যাব আমরা, দস্যু দল তুলে দেব, দূরে কোনো গায়ে চলে যাব আমরা তিনজনে। সেখানে বামন দস্যুকে কেউ চিনবে না। কিছু একটা কাজ জোগাড় করে নেব আমি। তাছাড়া আমি একটু একটু পড়াশোনাও জানি, আশা করি কাজ ঠিকই পেয়ে যাব। যাবে চম্পা, যাবে তুমি আমার সঙ্গে? নতুন করে গড়বো আমরা সবকিছু। তুমি কুচির নতুন মা হবে, আর আর আমি। থমকে গেল চরণ। দমকা আবেগটা সংযত করে নিতে চাইল সে। চম্পা আরো এক পলক স্থির দৃষ্টি নিয়ে দেখল চরণকে। বুকের মধ্যে তোলপাড় করে চলেছে এক চাপা ঝড়। নিজেকে সংযত করে বলল, কিন্তু কিন্তু আমি যে আসলে আমি। না না চম্পা, চম্পা শোনো, তুমি বাইজি ছিলে সেটা কোনো আপত্তির কথা নয়। তুমি শুধু বলো তুমি যাবে কি না, তাহলে আমরা কাল সকালেই। না, আসলে আমি গোলাপিকে। চম্পাবতীর কথা শেষ হওয়ার আগেই কুচির গলা শোনা গেল। মা, ওই দেখো গোলাপি। চমকে উঠল চম্পাবতী। ভয় গলার কণ্ঠনালী যেন কেঁপে গেল একবার। চম্পাবতী উঠে গোলাপিকে নিয়ে আসবার আগেই চরণ উঠে গিয়ে তুলে নিল গোলাপিকে। আরে শোনো না, গোলাপিকে আমি। এটা তোমার সেই পায়রাটা না? কদিন দেখিনি ওকে, ভেবেছিলাম দস্যুর বাড়ি তার পছন্দ হয়নি বলে উড়ে পালিয়েছে। তারপর একটু থেমে নিজের মনেই বলল, ওমা, এর পায়ে কিছু একটা আছে বলে মনে হচ্ছে না? দাঁড়াও। চম্পা ছুটে গেল। আরে শোনো না, গোলাপিকে আমি। চরণ ততক্ষণে খুলে ফেলেছে চিঠিটা। বিড় বিড় করে পড়তে শুরু করলো সে। চম্পা রানী, তোমার বার্তা পেয়েছি, ব্যবস্থা করতে দুদিন দেরি হয়ে গেল। গোলাপিকে তাই আমার কাছেই দুদিন রেখেছিলাম। চিন্তা করো না,
ফিরিঙ্গি ফৌজ বেরিয়ে গেছে বামন দস্যুকে নিকেশ করতে। আমি তোমাকে নিতে যাচ্ছি, জমিদার জিষ্ণু নারায়ণ। চরণের মাথার ভেতর আগুনের গোলা ছুটে গেল। দাঁতে দাঁত চেপে চিঠিটা শক্ত মুঠিতে চটকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। গর্জন করে উঠল, এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড়! দিনু তাহলে ঠিকই চিনিয়েছিল তোকে। তুই আসলে একজন... বিশ্বাস করো আমাকে, আমি আসলে কি? আবার বিশ্বাস? কোমরে গোঁজা ছুরিটা ভীষণ বেগে বের করলো চরণ। চম্পাবতী বলতে চাইল আরো কিছু, কিন্তু চরণ এখন চম্পাবতীর কোনো কথাই শুনতে চাইল না। ধকধকে দুটো চোখ নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে চরণ এগিয়ে এলো চম্পাবতীর দিকে। আর ঠিক তখনই বেশ কয়েকটা গুলি উল্টো দিকের জঙ্গল ফুঁড়ে এসে বিঁধল সামনের গাছে। চকিতে ঘুরল চরণ, দেখল সামনের জঙ্গলে জ্বলে উঠেছে মশালের আলো। বাবা, দস্যু! চরণ কুচিকে কোলের কাছে টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল, না রে মা, ওরা দস্যু নয়, ওরা ফিরিঙ্গি সেনা। শোন না মাগো, তুই 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 ওই গাছটার পেছনে গিয়ে লুকিয়ে পড়, কেমন? আমি আছি, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যা মা, যা যা, ওই গাছটার পেছনে। হ্যাঁ, যা। কুচি এক পলক বাবাকে দেখল, তারপর গিয়ে লুকিয়ে পড়ল নির্দেশিত গাছটার আড়ালে। চরণ যেতে গিয়েও একবার ঘুরে তাকালো চম্পাবতীর দিকে। চম্পাবতী দেখল চরণের চোখ দুটো যেন জ্বলছে, ভীষণ ঘৃণা সেই চোখ দুটোয়। চরণ ছুরিটা নিয়ে এগিয়ে যেতে গেল, আর ঠিক তখনই আরো এক ঝাঁক গুলি চরণের কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। চরণ দ্রুত একটা ঝোপের মধ্যে লুকিয়ে নিল নিজেকে, আর চম্পাবতী পাথরের মতো দাঁড়িয়ে রইল ওইখানেই। একটু পরেই কুচি আতঙ্কে চিৎকার করে উঠল, আর ঠিক তখনই ফিরিঙ্গি দলের বাঙালি সেনা ভুজঙ্গের গম্ভীর আওয়াজটা প্রতিধ্বনিত হলো। শোনো চরণ, তুমি যদি নিজে থেকে ধরা দাও তাহলে আমি ওদেরকে ছেড়ে দেব। চরণ ঝোপের আড়াল থেকে দেখল ফিরিঙ্গি সেনাদের একজন শক্ত মুঠোয় ধরে রেখেছে কুচিকে, আর কুচি তার হাত ছাড়িয়ে চরণের কাছে আসবার জন্য ছটফট করছে। একটু দূরেই দাঁড়িয়ে আছে চম্পা, স্থির বিহ্বল এক দৃষ্টি নিয়ে। বেশ কয়েক জোড়া বন্দুক তার দিকে উদ্যত। কুচি আবারও কাতর কণ্ঠে ডাক দিল, তারপরেই সেনাটার হাতে তীব্র এক কামড় বসালো। কামড়ের যন্ত্রণায় হাতটা সরিয়ে নিতেই কুচি দৌড় দিল ঝোপটার দিকে। চম্পা চিৎকার করে উঠল, কুচি যাস নে, কুচি! কুচি চম্পার কথাকে অগ্রাহ্য করে ছুটে চলল। ঠিক তখনই আরো এক ঝাঁক গুলি ছুটে এলো কুচিকে লক্ষ্য করে, কিন্তু সেগুলো কুচিকে স্পর্শ করবার আগেই চরণ নিজের শরীরটা শূন্যে তুলে ঝাঁপ দিল। একটা নরম শিশুর শরীরকে বুকে জড়িয়ে পড়ে গেল জঙ্গলের মেঝেতে। তারপর চোখের পলকে পেছনের ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে বিঁধল সামনের গাছগুলোয়। ভুজঙ্গর গলাটা আবারও প্রতিধ্বনিত হলো, চরণ, তুমি যদি ওদেরকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ধরা দাও, এক্ষুনি। চরণ বুঝল প্রায় নিরস্ত্র অবস্থায় ফিরিঙ্গিদের সাথে সে বেশিক্ষণ পেরে উঠবে না, তাতে কুচির জীবন বিপন্ন হবে। তাই সে ঝোপের আড়াল থেকে ধীর পায়ে বের হয়ে এলো। বুকে জড়িয়ে থাকা শিশু শরীরটা তখন কাঁপছে থরথর করে। চরণ স্পষ্ট অনুভব করছে সেটা, তার বুকের ভেতর যেন এক সমুদ্র ঝড়। চরণ এগিয়ে এলো, কুচিকে নামিয়ে মৃদু স্বরে বলল, ভয় নেই মা, এই তো আমি আছি তো, কোনো কথাটা শেষ করতে পারল না চরণ। বন্দুকের একটা ভারী কুঁদো সজোরে আঘাত করলো চরণের মাথায়। চরণের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। কুচি চিৎকার করে উঠল, চম্পাবতীর চোখ দিয়ে অসহায়ভাবে ঝরতে লাগলো জলের স্রোত। সে নিজেও বুঝে গিয়েছে কোন চক্রে আটকে গিয়েছে সে। এরপর শক্ত একটা জাল বিছিয়ে গেল চরণের দেহর ওপর।
একটু পরেই দেহটা উঠে গেল শূন্যে। কুচি ছুটে যেতে গেল, চম্পাবতী ছুটে এসে আঁকড়ে ধরল কুচিকে। কুচি সজোরে ধাক্কা দিল চম্পাবতীকে। চম্পাবতী পড়ে গেল জঙ্গলের পাতা ঢাকা মেঝেতে। কুচি তখন গনগনে গলায় বলল, তুমি রাক্ষসী, তুমি গুপ্তচর, তুমি আমার বাবাকে। কুচি আবারও ছুটে গেল বাবার দিকে, আর্তনাদ করে উঠল, ছেড়ে দাও বাবাকে, তোমরা ছেড়ে দাও আমার বাবাকে। কুচি ছুটে গিয়ে তার বাবার ঝুলতে থাকা হাতটা আঁকড়ে ধরল। চরণ শক্ত মুঠোয় ধরল কুচির হাত। অস্ফুট স্বরে বলল, মানে মানে শোন না আমার কথা। আবারও বেশ কয়েকটা বন্দুকের কুঁদো একসাথে আঘাত করল চরণকে। চরণের হাতের মুঠো আলগা হয়ে গেল, আর কুচি মেঝেতে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। বাবা, বাবা আমাকে ছেড়ে যেও না বাবা। সেই ফিরিঙ্গি সেনার দল ছোট্ট শিশুর আর্তনাদে কর্ণপাতই করল না। তাদের মধ্যে তখন ভয়ঙ্কর দস্যুকে ধরার আনন্দ। সেই সেনাদের মধ্যে কেউ কেউ আবার চকচকে চোখ দিয়ে লেহান করতে চাইল চম্পাবতীর শাহিত দেহটাকে। একটু পরেই চরণের অর্ধচেতন দেহটা নিয়ে ফিরিঙ্গি সেনারা টানতে টানতে জঙ্গল ভেঙে চলল। তাদের মুখে উল্লাস ধ্বনি। কুচি আর্তনাদ করতে করতে আবারও ছুটল তাদের পেছনে। ছেড়ে দাও আমার বাবাকে, ছেড়ে দাও। চম্পাবতী আবারও উঠে ধরতে গেল কুচিকে, কিন্তু তার আগেই কেউ একজন ফিসফিসিয়ে বলল, তোমাকে রানী করে রাখবো চান। বলেই ঝড়ের বেগে চম্পাবতীকে নিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কুচি এক মুহূর্ত যেন থ হয়ে গেল। তারপর আবারও সে ছুটে গেল যেদিকে একটু আগে চরণকে নিয়ে চলে গিয়েছে ফিরিঙ্গি সেনারা। বাবা, বাবা, সেই ছোট্ট শিশুটার ডাকে উত্তর দিল না কেউই। তার ডাক শুধু দৈত্যাকার গাছগুলো ধাক্কা খেয়ে খেয়ে ফিরতে লাগলো। একটু পরেই সন্ধ্যের অন্ধকার ছেয়ে ফেলল জায়গাটা। ঘন নীরবতায় জমাট বেঁধে গেল। আর সেই অন্ধকার, সেই নীরবতায় শুধু ছোট্ট এক শিশুর বুক ফাটা কান্না প্রতিধ্বনিত হতে লাগলো। চরণের অর্ধচেতন দেহটাকে জঙ্গলের ভেতর হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলল সেই ফিরিঙ্গি সেনারা। তার বুক মা মরা নিঃসহায় কুচির জন্য যন্ত্রণায় মুচড়ে যেতে লাগলো। বারবার বলতে চাইল কিছু, কিন্তু ফিরিঙ্গি সেনাদের মধ্যে তখন পশু শিকারের আনন্দ। ব্রিটিশ ফৌজ চরণকে টেনে হিঁচড়ে এনে ফেলল জঙ্গলের শেষ প্রান্তে। সেখানে সাগরে ভেসে আছে ফেডার সাহেবের নৌকা। চরণকে ব্রিটিশ ফৌজ এনে ফেলতেই ফেডার সাহেব নৌকো থেকে নেমে এলেন নিষ্ঠুর এক দৃষ্টি নিয়ে। তারপর চরণের ছোটখাটো দেহটার দিকে এক পলক দৃষ্টি ফেললেন। চরণ কুঁকড়ে যাওয়ার শরীরটা টেনে তুলল, হাত জোর করে বলল, মালিক, মালিক দয়া করে আমায় এখন ছেড়ে দিন। আমার আমার মা মরা মেয়েটা জঙ্গলে পড়ে আছে। তাকে তাকে আগে রেখে আসি, তারপর আমি 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 কথা দিচ্ছি, আমি আমি নিজেই এসে আপনার কাছে ধরা দেব। দয়া করুন হুজুর, দয়া করুন, আমি কথা দিচ্ছি, দয়া করুন। চরণের কথার অর্থ বুঝতে না পেরে ফেডার সাহেব ভুজঙ্গের দিকে তাকালেন। ভুজঙ্গ নিচু স্বরে বুঝিয়ে দিল চরণের কথাগুলো। ফেডার সাহেবের চোখ দুটো নড়ে উঠল একটু।
তার ঠোঁট দুটো অদ্ভুত ভঙ্গিতে নাচালো। তারপর ভুজঙ্গকে নির্দেশ দিল কিছু। ভুজঙ্গ একবার চোয়াল কঠিন করে দেখল চরণকে, তারপর করকরে গলায় বলল, যাও চরণ যাও, সাহেব ছেড়ে দিয়েছেন তোমাকে। চরণের মুখটা হঠাৎ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বালির চর ধরে দৌড় দিল সে। ফিরিঙ্গি সেনারা চরণকে নিয়ে চলে গেলে জায়গাটা নিস্তব্ধতায় ভরে গেল। একটু পরেই দূরে একটা গাছের আড়াল থেকে বের হয়ে এলো এক ছায়ামূর্তি। এতক্ষণ সে লুকিয়ে দেখছিল সব ঘটনাগুলো। এখন বেরিয়ে এসে কুচির শায়িত দেহটা আলতো ঠেলা দিল। কুচির চোখ মেলে তাকালো, আর লোকটাকে দেখেই লাফিয়ে উঠল। লোকটা ফিস ফিস করে বলল, ভয়লি, আমার সাথে চল। এখানে থাকলে ওরা তো ওকেও ধরে নিয়ে যাবে। চল। কুচি উদ্ভ্রান্তের মতন তাকালো। কোথায় যাব আমরা? চল, তোর বাবাকে যেখানে নিয়ে গেছে সেইখানেই যাই। চল। লোকটা কুচিকে নিয়ে গেল সাগরের ধারে। কুচি দেখল অনেকগুলো অস্ত্রধারী লোকের মাঝে দাঁড়িয়ে তার বাবা। চিৎকার করে ডাকতে গেল। লোকটা শক্ত হাতে চেপে ধরল কুচির মুখটা, মৃদু ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, একদম কথা বলিস না। কুচি দু চোখ বিস্ফারিত করে দেখল কেমন করে তার বাবা বালির চর ধরে একটু পরেই ছুটতে শুরু করল। বুকের ভেতরটা বাবাকে ডাকবার জন্য ছটফট করে উঠল তার, কিন্তু তার মুখ শক্ত মুঠোয় বন্দি। চরণ ঊর্ধ্বশ্বাসে ছুটল বালির চর ধরে। আর ঠিক তখনই পেছন থেকে বজ্রগম্ভীর নির্দেশটা এলো, Shoot him! অনেকগুলো বন্দুকের শাটার টানার শব্দ হলো। ঝাঁক ঝাঁক গুলি ছুটে এলো, আর চরণের শরীরটা জলের স্রোতে ছুঁড়ে দিল। বেশ কয়েকটা গুলি জলের স্রোত ফুঁড়ে ঢুকে গেল, আর চরণের দেহটাও স্রোতের পাঁকে ঘুরে গেল। টকটকে লাল রক্তে ভরে গেল জল। Indian bitch! ফিরিঙ্গি সেনারা একটু একটু করে অদৃশ্য হয়ে গেল। কুচি এতক্ষণ লোকটার হাতে কাটা মাছের মতন ছটফট করছিল। এখন হাত আলগা পেতেই ছুটে গেল সামনের দিকে, আকুল চিৎকারে ডাক দিল, লোকটা ছুটে গিয়ে ধরল কুচিকে। ফিস ফিস করে বলল, তোর বাবাকে ওরা মেরে ফেলেছে রে। কুচি স্থির বোবা দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। তার দু চোখ বেয়ে নামছে নীরব জলের স্রোত। লোকটা কুচির মাথায় হাত দিয়ে বলল, ওই ওই বাইজি মেয়ে ছেলেটা তোর বাবাকে ধরিয়ে দিল। ওকে ওকে তুই কখনো ক্ষমা করিস না কুচি, কখনো ক্ষমা করিস না। এই শুনে কুচির চোখ দুটো জ্বলে উঠল ধপ করে। লোকটার কোমরে গোঁজা তলোয়ারটা হ্যাঁচকা টানে খুলে নিল। তারপর প্রচন্ড এক আক্রোশে মুখে হিংস্র গর্জন করে কোপের পর কোপ বসাতে লাগলো বালির চরে বারবার। সাগরের ঢেউ শব্দ করে আছড়ে পড়ল পাড়ে, কিন্তু ঢেউয়ের সেই শব্দ যেন ঢাকতে পারল না ছোট্ট এক শিশুর প্রতিহিংসার শব্দকে। লোকটা থামলো একটু, কোনো এক ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল যেন। স্থির এক দৃষ্টিতে তাকালো সামনের জঙ্গলটার দিকে। সুনিধিও যেন হারিয়ে গিয়েছিল কোনো এক জগতে।
বহু বহু বছর আগের কোনো এক বামনদস্যু এবং তার বামার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছিল কখন। সম্বিত পেতে রহস্যময় লোকটার দিকে তাকালো সে। মৃদু স্বরে জিজ্ঞাসা করল, তারপর কি হলো? কে ওই লোকটা যে কুচিকে জঙ্গল থেকে উদ্ধার করলো? কুচি কি করলো তারপর? প্রতিশোধ নিল কি? লোকটার বুক থেকে যেন ভারী এক শ্বাস বের হয়ে এলো শব্দ করে। সে আলতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে আরো বড় গল্প রে মেয়ে, সে আরো ভয়ঙ্কর। বলো সে গল্প আমাকে। না রে মেয়ে, আজ আর নয়, পরে যদি আবার কখনো দেখা হয় তখন না হয় বলবো, কেমন? চল এখন চল দেখি, অনেক দেরি হয়ে গিয়েছে। তোকে তো আবার ফিরতে হবে নাকি? জায়গাটা তো ভালো নয়, তা তো বুঝিস। চল চল মা, আয়, ওঠ, আয়। রহস্যময় লোকটা উঠে সামনের পথে পা বাড়ালো। সুনিধিও কিছুটা নিমরাজি হয়ে উঠে পড়ল। তারপর অনুসরণ করলো লোকটাকে। প্রায় নিঃশব্দেই এগিয়ে চলল পথটা ধরে। বুকের ভেতর হাজারো প্রশ্ন কই মাছের মতো খলবল করছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো এখন আর পাবার কোনো আশা নেই। লোকটা যেন হঠাৎই ভীষণ কঠিন, ভীষণ পাথর হয়ে গিয়েছে। নৌকাটা যেখানে বাঁধা রয়েছে তার কিছুটা আগে এসে থামল লোকটা। মাগো, ওই যে সামনে তোর নৌকো বাঁধা আছে, তোর মাঝি অপেক্ষা করছে তোর জন্য, ফিরে যা। সুনিধি কোনো উত্তর করল না, আলতো মাথা নেড়ে পা বাড়ালো। মনে মনে বলল, আসবো তো, অবশ্যই আসবো, শুনবো তোমার গল্প। ফেরাবো গঙ্গা দস্যু নামক দলটাকে সমাজের মূল স্রোতে। এভাবে মরতে দেব না তাদের, এ আমার ভীষণ প্রতিজ্ঞা। সুনিধি বাঁশের চালি বেয়ে একইভাবে উঠল নৌকায়। জগন চালিয়ে দিল নৌকাটা। নৌকাটা দুলতে দুলতে এগিয়ে চলল। আর ঠিক তখনই সুনিধির মনে হলো জঙ্গলের ভেতর কোনো এক ছোট্ট শিশু দু চোখে আগুন নিয়ে ছুটে চলেছে। কোনো এক কুচি সোনা যেন রঞ্জাবতী হয়ে উঠছে একটু একটু করে। তোমার যা দিয়েছি মুক্তা, পেছনি শেষ অধিকার, হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছি সে তোমার দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। বামনদস্যু উপন্যাসটি আপাতত এখানেই শেষ। কিন্তু ওই যে রহস্যময় লোকটা যিনি গল্প বলছিলেন, তিনি আসলে কে? আর রঞ্জাবতী কি পারবে তার বাবার মৃত্যুর বদলা নিতে? এই সমস্ত কিছুর উত্তর পাবেন বামনদস্যুর পরবর্তী উপন্যাসে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প কুড়িকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আজকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই বর্ণিশা, সুচিস্মিতা, রিতম, শুভজিৎ, শুভদীপ, প্রদীপ্ত এবং নীলকে আমাদের সমগ্র পরিবেশনায় আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সামনের 4 সপ্তাহ জুড়ে থাকছে আপনাদের জন্য গা ছমছমে কিছু ভূতের গল্প। শুনতে থাকুন এসো গল্প কুড়িকে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। হে বন্ধু বিদায়। হেরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়,
হে বন্ধু বিদায়।